ডেপুটি কমিশনার বিধুবাবুর ফোন পেয়ে অবস্থাপন্ন গৃহস্থ করালিবাবুর খুনের তদন্তে নামে ব্যোমকেশ। জানা যায় তার গৃহে প্রতিপালিত হয় ভাগ্নে মতিলাল, মাখনলাল, ফণীভূষণ এবং শালীর দুই সন্তান সুকুমার ও সত্যবতী। এবং করালিবাবুর বারংবার উইল পাল্টানোর অদ্ভুত স্বভাবের ব্যাপারেও উল্লেখ করেন বিধুবাবু, যার শেষ ওয়ারিশ ছিলেন সুকুমারবাবু। ঘাড়ে মেডালা এবং ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা সন্ধিস্থলে সূচ ফুটিয়ে খুন হওয়ার কিছু পরেই মতিলাল বাড়ির থেকে বেরিয়ে যাওয়ায় বিধুবাবুর সন্দেহ হয় মতিলালের উপর। তবে তদন্তে নেমে সত্যবতীর সেলাইয়ের বাক্সে সূচ না পাওয়া, তার আনা চায়ের পেয়ালায় অর্ধেক চা চলকে পড়ে যাওয়া এবং সেই সঙ্গে সুকুমারের হত্যার সময়ই সিনেমার থেকে ফেরা ঘটনার ঘনঘটা রহস্যকে জটিল করে তোলে। ছুঁচ কই? সূচ? হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়ে সেলাই করে নিশ্চয়ই। সে ছুঁচ কোথায়? দাদা, সত্য? 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 আমাকে বললে পারতেন। আমি পুলিশ নই, শুনেছেন তো। বললে হয়তো আপনাদের সুবিধা হতো। চলো অজিত। ঘর থেকে বাহিরে আসিয়া ব্যোমকেশ সন্তর্পণে দ্বার ভেজাইয়া দিল। কিছুক্ষণ ভুরুকুঞ্চিত করিয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ মুখ তুলিয়া বলিল, হ্যাঁ, এবার হ্যাঁ, ফণী বাবু না? চলো, বোধ হয় ওদিকের ঘরটা তার। আপনি ফণী বাবু? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। ফণীর চেহারা দেখিলে মনে হয় তাহার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহসা ধরা যায় না। তাহার দেহ বেশ পুষ্ট, কিন্তু মুখখানি হাড় বার করা। বহুদিনের নিরুদ্ধ বেদনা যেন অল্প বয়সেই তাহার মুখখানাকে রেখা চিহ্নিত করিয়া গিয়াছে। আমরা ঘরে প্রবেশ করতেই সে আগে আগে গিয়া একটি চেয়ার নির্দেশ করিয়া বলিল, বসুন। এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলাল বাবুকে সন্দেহ করে। আপনি জানেন বোধহয়? জানি, কিন্তু আমিও যে জোর করে বলতে পারি না। দাদা নির্দোষ, দাদা ভয়ানক রাগী আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে এই আমি বিশ্বাস করতে পারি না। বিষয় থেকে বঞ্চিত হবার আগে তিনি এ কাজ করতে পারেন নাকি? সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকেই সন্দেহ করবেন কেন? আপনি যা জানেন তো সব কথাই বোধহয় পুলিশকে বলেছেন। তবু দু একটা কথা জানতে চাই। আপনি কি পুলিশের লোক? আমি ভেবেছিলাম আপনারা সিআইডি। না, সামান্য সত্যান্বেষী মাত্র। ব্যোমকেশ বাবু? মানে আপনি আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? এখন বলুন তো, করালি বাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্বন্ধটা কিরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এই সব আর কি। দেখুন, আমি খোঁড়া মানুষ, ভগবান আমাকে মেরেছেন। তাই আমি ছোটবেলা থেকেই কারোর সঙ্গেই ভালো করে মিশতে পারিনি। এই ঘর আর এই বইগুলো আমার জীবনের সঙ্গী। মামা যে আমাদের 5 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা নির্ভুলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষি মেজাজের লোক ছিলেন। তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না।
তবে আঁচে আন্দাজে যদ্দূর বোঝা যায় সত্যবতীকে মনে মনে ভালোবাসতেন। আর আপনাকে? আমাকে? আমি খোঁড়া, অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে একটু দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু। আমি মৃতের অমর্যাদা করছি না, বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধহয় ছিল না। তিনি সুকুমার বাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়। শুনেছি সুকুমার দাস সব দিক থেকেই যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছুই বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন। যখনই যখনই কারোর উপর রাগ হতো তখনই টপাটপ টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধহয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে মামা একবারও উইল তৈরি না করেছেন। এই অবস্থায় আপনি কি মানে কি করবেন কিছু ঠিক করেছেন কি? কি করব, কোথায় যাব, কিছু জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করবার যোগ্যতা নেই। এখন সুকুমারদা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয় থাকবো, না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সুকুমার বাবু কাল রাত্রে 12টার সময় বাড়ি ফিরেছেন। রাত্রি 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়োস্কোপে গিয়েছিলেন। আচ্ছা, করালি বাবুকে কটার সময় খুন করা হয়েছে আপনি আন্দাজ করতে পারেন? মানে কোনো শব্দ টব্দ শুনেছিলেন কি? কিচ্ছু না, হয়তো শেষ রাতে। হুম, তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ওরে বাবা, 2:30 বেজে গিয়েছে। আর না, চলো অজিত, বেশ খিদে পেয়েছে। আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। নমস্কার। এমন সময় নিচে একটা গন্ডগোল শোনা গেল। পরক্ষণেই আমাদের দরজা সজোরে ঠেলিয়া একজন লোক উত্তেজিতভাবে বলতে বলতে ঢুকল, ফণি, ফণি, দাদাকে অ্যারেস্ট করে এনেছে। আপনি মাখন বাবু? না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নিচে নামিয়া দেখিলাম বসিবার ঘরে হুলুস্থুলু কাণ্ড। বিধুবাবু ঘরে নাই, থানার ইন্সপেক্টর তাহার স্থান অধিকার করেছেন। একটা পাগলের মতো চেহারার হাতকড়া পরা লোককে দুজন কনস্টেবল ধরিয়া আছে। মামা খুন হয়েছেন? দোয়াই মশাই, আমি কিছু চাই না, আমি কিছু চাই না। যে যে দিব্যি গালতে বলেন গালছি। আমি মাতাল দাতাল লোক, ডালিমের বাড়িতে কালকে রাত কাটিয়েছিলাম। ডালিম সাক্ষী আছে। ইন্সপেক্টর বাবুটি সত্য সত্যই কাজের লোক। এতক্ষণ নিষ্পৃহভাবে বসিয়াছিলেন, আমাদের দেখিয়া বলিলেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারেন। কোথায় একে গ্রেপ্তার করা হলো? হাড়কাটাগলির এক মেয়ে ছেলের বাড়িতে। ডালিমের বাড়িতে ঘুমুচ্ছিলুম, কোন শালা মিছে কথা বলে। আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেন? কেন কেন? আমি আমি মদ খেয়েছিলুম, 2 বোতল হুইস্কি টেনেছিলুম, ঘুম ভাঙেনি। নিয়ে যাও। আমি খুন হাজতে রাখো। করিনি। আমি আমি মামাকে খুন করিনি, আমি করিনি খুন, আপনি বিশ্বাস করুন, আমি করিনি। করিনি, আমি করিনি খুন, আপনি বিশ্বাস করুন, আমি করিনি। বিধু বাবুকে দেখছি না, উনি কোথায়? তিনি মিনিট 15 হলো বাড়ি গেছেন, আর 4টের সময় আসবেন।
আচ্ছা, তাহলে আমরাও আজ উঠি। কাল সকালে আবার না হয় আসবো। ও ভালো কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশ হয়েছে? দেখুন, করালি বাবু আর ওই মতিলাল, এদের ঘর দুটো সার্চ করা হয়েছে। আর বাকি ঘরগুলো বিধুবাবু সার্চ করা দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? হুম হুম, কিচ্ছু না। ভিলগুলো আর দেখা হলো না। সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। থাক, কাল দেখলেই হবে। আচ্ছা, চললুম। ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। হ্যাঁ, বাসায় ফিরিলাম। রাত্রে করালিবাবুর বাড়ির নকশা তৈয়ার করিয়া ব্যোমকেশ আমাকে দেখাইল। তোমার কিরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুনটা করেনি, না? না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কে? সেইটে বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে থাকে ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে। সকলের স্বার্থ প্রায় সমান। সত্যবতীও? নয় কেন? শোনো, মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কাজ নেই। কিন্তু তার স্বার্থ কি? করালিবাবু শেষ হইলে তার ভাই তো সব পেয়েছে। বুঝলে না? আচ্ছা, যে লোক ঘন্টায় ঘন্টায় মদ বদলায় তাকে খুন করলে আর তার মদ বদলাবার অবকাশ থাকে না। স্তম্ভিত হইয়া গেলাম। এদিক হইতে কথাটা ভাবিয়া দেখি নাই। বলিলাম, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তা বলিনি। সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করিয়া ভাবিতে লাগিলাম। গত কয়েক ঘন্টার মধ্যে এত প্রকার খাপছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হস্তগত হইয়াছিল যে তাহার ভিতর হইতে সুসংলগ্ন একটা কিছু বাহির করা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছিল। ব্যাপারটা এতটাই জটিল যে ভাবিতে গেলে আরও জট পাকাইয়া যায়। মৃতদেহ দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করবার আগে হত্যাকারী করালি বাবুকে ক্লোরোফর্ম করেছিল। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3 বার ছুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট ছোট দাগ দেখেছিলে, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার ছুঁচ ফোটানো মানে প্রথম 2 বার মর্মস্থানটা খুঁজে পায়নি। কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে ছুঁচটা বিধিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো তাড়াতাড়িতে ভুল হয়ে গেছিল। কিন্তু আরেকটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে তুমি বুঝলে কি করে? ওটা আমার অনুমান। কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে, দেখবে আমার অনুমানটাই ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে মনে হয়। বুঝলে, সুকুমারের টেবিলের ওপর আজ একখানা বই রাখা ছিল, গ্রেজ অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সে কয় লাইনের অর্থ? অর্থ অর্থ এই যে মেডালা এবং প্রথম কচেরুর সন্ধিস্থলে যদি ছুঁচ বিধিয়ে যাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে।
বলো কি? তাহলে কিন্তু আশ্চর্য এই যে লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলুম না। বলিয়া হঠাৎ উঠিয়া গভীর চিন্তা মুখে ঘরময় পায়চারি করতে লাগিল। পরদিন সকালে উঠিয়া দেখি ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছে। একটু রাগ হলো, কিন্তু বুঝিলাম আমাকে না লইয়া যাওয়ার মধ্যেও কোনো মতলব আছে, হয়তো আমি গেলে অসুবিধা হইত। যখন ফিরিল তখন প্রায় বেলা 11টা। জামা খুলিয়া পাখাটা চালাইয়া দিয়া সিগারেট ধরাইল। জিজ্ঞাসা করিলাম, কি হলো? উইলগুলো দেখা গেল। উইলের সাক্ষী বাড়ির বামন আর চাকর। তাদের টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানা তল্লাশ করতে বললুম, কিন্তু বিধুবাবু গো ধরেছেন আমি যা বলবো তার উল্টো কাজটি করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলুম, যদি খানা তল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর তারপর আর কি, তিনি এখনো মতিলালকে কামড়ে পড়ে আছেন। মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল কিছুতেই মুখ খুলল না, অথচ এ রহস্যের চাবিকাঠি তার কাছে। যা হোক, দেখা যাক। বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করা মনস্থ করেন, হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে প্রত্যাশা করো? কে বলতে পারে? সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো, কিংবা একটা পেন্সিল, কিংবা, কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চলো, নাইবার বেলা হলো। দুপুরবেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুজিয়া শুইয়া কাটাইয়া দিল। মনে হইল সে যেন কিছুর প্রতীক্ষা করিতেছে। 3টে বাজিতেই পুঁটিরাম চা দিয়া গেল। নিঃশব্দে পান করিয়া ব্যোমকেশ পূর্ববৎ পড়িয়া রইল। হ্যালো, কে আপনি? ও ইন্সপেক্টর বাবু, হ্যাঁ, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে? বাবা, বেশ। বিধুবাবু তাহলে শেষ পর্যন্ত? হ্যাঁ, তার ঘরে কি বাবা গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে? তারপর মানে কি কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে ছিল, আর উইল, আর একখানা টাইপ করা উইল। বলেন কি? কোন তারিখের? যে রাত্রে করালিবাবু মারা যান সেই দিন তৈরি? কোথায় ছিল? বাক্সের তলায়? এভিলের ওয়ারিশকে? ফণি বাবু? হ্যাঁ, ঠিক বলেছেন। পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। সুকুমার বাবুর বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। ও বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? মানে এই ধরুন একটা লাল পেন্সিল পাননি? আশ্চর্য, সেলাইয়ের কোনো উপকরণ পাননি, তাই তো? বিধুবাবু আছেন?
হ্যাঁ, মতিলালকে খালাস করতে গেছেন? হাহ, বাহ, তবু ভালো বিধুবাবুর সুমতি হয়েছে। সুকুমার বাবুর ঘর ছাড়া আর কোন কোন ঘর সার্চ হয়েছে? আর হয়নি? কি বললেন? বিধুবাবু দরকার মনে করেননি? উফ, বিধুবাবু তো কিছুই দরকার মনে করেন না। আমার আজ যাবার দরকার আছে কি? মানে ওই নতুন উইলখানা দেখতুম। ও, নিয়ে গেছেন? আচ্ছা, ঠিক আছে, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ। কি বলছেন? সুকুমারের বিরুদ্ধে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে? তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে? মৃত্যুর সময় সম্বন্ধে কি লিখেছেন? আহারের 3 ঘন্টা পরে। তার মানে আন্দাজ রাত 12টা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কাল সকালে নিশ্চয়ই যাব। ফোন রাখিয়া ব্যোমকেশ ফিরিয়া আসিয়া বসিল। তাহার চিন্তাকুঞ্চিত ভুরু ও মুখ দেখিয়া মনে হইল সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারে নাই। জিজ্ঞাসা করিলাম, তাহলে সুকুমারী যে আসামি তাতে আর সন্দেহ নেই? এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল, ঠিক সেই সময় করালি বাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা হুইল। করালি বাবুর শেষ হুইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণীকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখেই স্বীকার করেছে যে সেদিন সন্ধেবেলা করালিবাবুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারী যে আসামি তাতে আর সন্দেহ নেই? সন্দেহের অবকাশ কোথায়? আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কিরকম মনে হলো? খুব নির্বোধ মনে হলো কি? না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই তো মনে হলো। সেইখানেই ধোঁকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? ব্যোমকেশ সচকিতভাবে সোজা হইয়া বসিল। দ্বারের কাছে অস্পষ্ট পদধ্বনি আমিও শুনতে পাইয়াছিলাম। কে? ভিতরে আসুন। কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দ্বার খুলিয়া গেল। তখন ঘোর বিস্ময়ে দেখিলাম সম্মুখে দাঁড়াইয়া আছে সত্যবতী। সত্যবতী ঘরে প্রবেশ করিয়া দ্বার ভেজাইয়া দিল। কিছুকাল শক্ত হইয়া দাঁড়াইয়া রইল। তারপর হঠাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিয়া রুদ্ধস্বরে বলিল, ব্যোমকেশ বাবু, আমার দাদাকে আপনি বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভ্যাবাচেকা খাইয়া গিয়াছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করিয়া সত্যবতীর সম্মুখে দাঁড়াইল। সত্যবতীর মাথাটা বোধহয় ঘুরিয়া গিয়াছিল।
সে অন্ধভাবে একখানা হাত বাড়াইয়া দিতেই ব্যোমকেশ হাত ধরিয়া তাহাকে একখানা চেয়ার আনিয়া বসাইয়া দিল। আমাকে ইঙ্গিত করিতেই পাখা চালাইয়া দিলাম। সত্যবতীকে আমি পূর্বে একবারই দেখিয়াছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়ে হইতে সে যে আকার প্রকারে একটুও পৃথক তাহা মনে হয় নাই। সুতরাং ঘোর বিপদের সময়ে সমস্ত শঙ্কা সংকোচ লঙ্ঘন করিয়া সে যে আমাদের কাছে উপস্থিত হইতে পারে, ইহা যেমন অচিন্তনীয় তেমনি বিস্ময়কর। দাদা নির্দোষ, তিনি কিচ্ছু জানেন না। বিনা অপরাধে তাকে দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না। আপনি জানেন না তার মতো লোক। ব্যোমকেশ বাবু, আমরা মেসোমশাইয়ের টাকা চাই না। আপনার দাদা যদি সত্যি নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচাবো, চেষ্টা করব। কিন্তু আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন? আপনি ভুল করছেন। সুকুমার বাবুকে ছেড়ে দেওয়ার মালিক আমি নই, পুলিশ। তবে আমি যথাসম্ভব চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন। আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। আচ্ছা, বলছি। আমার যে আর কোনো উপায় নেই। সেদিন সন্ধ্যাবেলা মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন, তাই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গেছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারতেন না। তিনি রেগে উঠে বললেন, আমার কথার ওপর কথা, বেরো এখান থেকে, তোমাকে এক পয়সা দিব না। মেসোমশাই যে এই কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেননি। তিনি সে ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। মেসোমশাইয়ের সঙ্গে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাত্রি আন্দাজ 8টার সময় আমাকে বললেন, আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30 নাগাদ ফিরবো। সদর দরজাটা খোলা রাখিস। ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে একটা শব্দ শুনতে পেলুম। মেঝের ওপর একটা ভারী জিনিস, টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। ভাবলুম দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলেন। এইভাবে মিনিট 15 কেটে যাবার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলুম। কে যেন পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো। দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দা দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলুম। দরজা একটু ফাঁক করে দেখলুম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল। দাদাকে স্পষ্ট দেখতে পেলুম। একটা কথা বলুন তো, আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না। কিচ্ছু না? একটা কাগজ কিংবা একটা শিশি? কিচ্ছু না। তখন কটা বেজেছিল দেখেছিলেন কি? দেখার দরকার হয়নি। তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজছিল। তারপর বলে যান। প্রথমটা আমি কিছু বুঝতে পারলুম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন, তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তারই ঘরে গিয়েছিলেন। মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হতো না।
তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলুম। তার ঘরের দোর রাত্রে বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলুম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকার ঘরের মধ্যেও কিরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কিরকম তা আমি বোঝাতে পারবো না। তীব্র গন্ধ নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ কি? হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। ক্লোরোফর্ম। তারপর? পা কাঁপছিল, তবু সন্তর্পণে তার খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। ঝুঁকে দেখলুম তার নিঃশ্বাস পড়ছে না। আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তা আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবার অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটাও ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাইয়ের বালিশের ওপর হাত রাখলুম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতো কি জিনিস হাতে ফুটল। দেখলুম একটা ছুঁচ তার ঘাড়ে আমূল বেঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলুম না, কিন্তু কি করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলুম তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলো, তখন নিজের বিছানায় বসে ঠক ঠক করে কাঁপছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এ কাজ করতে পারেন না, তবু একথা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমে চা তৈরি করে নিয়ে মেসোমশাইয়ের ঘরে গেলুম। সত্যবতীর স্বর ক্ষীণ হইয়া মিলিয়া গেল। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা চোখের আতঙ্কিত দৃষ্টি হইতে বুঝিতে পারিলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়া সেই ভয়ঙ্কর রাত্রিটা তাহার কাটিয়াছিল। ব্যোমকেশের মুখের দিকে চাহিয়া দেখিলাম তাহার চোখ দুটো জল জল করিয়া জ্বলিতেছে। হঠাৎ সে বলিয়া উঠিল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্টেরিয়া ঠেলায় বাড়ি মাথায় করত, আর আপনি কিনা। আচ্ছা, আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান। কাল সকালে আমি আপনাদের ওখানে যাব।